সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতা। শুরুতেই আমরা কবি সম্পর্কে একটু জেনে নেই। কবি জীবনানন্দ দাশ 1899 সালের 18 ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তার পিতা সত্যানন্দ দাশ, মাতা কুসুম কুমারী দাশ। কুসুম কুমারী দাশ নিজেও কবিতা লিখতেন। তার একটি বিখ্যাত কবিতা, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। জীবনানন্দ দাশ ইংরেজিতে BA ও MA সম্পন্ন করেন কলকাতা থেকেই। তিনি বরিশালের BM কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেন। 1930 সালে লাবণ্য দেবীকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবন খুব একটা সুখের ছিল না বলে মনে করা হয়। তার মৃত্যু 1954 সালে ট্রাম দুর্ঘটনায়। ট্রামের মতো এমন ধীর গতির গাড়ির নিচে চাপা পড়া বিষয়টি যেন জীবনানন্দ দাশকে নিয়ে মানুষ অনেক নেতিবাচক মন্তব্য করার সুযোগ। ট্রামের দুর্ঘটনা বিশ্বে বিরল। এ প্রসঙ্গে দীপ্তি ত্রিপাঠীর একটি মন্তব্য উল্লেখ করা যায়। দীপ্তি ত্রিপাঠী মন্তব্য করেছেন, বিমূঢ় যুগের বিভ্রান্ত কবি। তার এই মন্তব্য জীবনানন্দ দাশের প্রতি কতটা অবিচার করা হয়েছে সেটা আমরা বনলতা সেন কবিতাটি আলোচনা করলেই বুঝতে পারব। বনলতা সেন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1942 সালে। মোট 30টি কবিতা আছে এ কাব্যে। এ কাব্যের নাম কবিতা বনলতা সেন কবিতাটি। এছাড়া তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, রূপসী বাংলা, মহাপৃথিবী ইত্যাদি। কবির জীবন দশায় যে কাব্যগ্রন্থটি সর্বাধিক খ্যাতি লাভ করে তা এই বনলতা সেন। এটি প্রকাশের সাথে সাথে বাঙালি সুধী সমালোচকদের দৃষ্টি আকৃষ্ট হয় কবির প্রতি। যদিও অনেক সমালোচক মনে করেন এডগার অ্যালান পোর টু হেলেন কবিতার ছায়া আছে এই বনলতা সেন কবিতার মধ্যে, কিন্তু এই কথার উপর তেমন কোনো তথ্য প্রমাণ এই পর্যন্ত হয়নি, যে কারণে আমরা বলতে পারি এই বনলতা সেন জীবনানন্দ দাশের একটি মৌলিক রচনা। জীবনানন্দ দাশ সম্পর্কে বুদ্ধদেব বসু প্রবাদপতি উক্তি করেছিলেন, জীবনানন্দ দাশ হচ্ছেন নির্জনতম কবি। রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতা পড়ে তার যে কাব্যের ভাষা সম্পর্কে মন্তব্য করেছিলেন, তার কাব্যর ভাষা যেন চিত্ররূপময়তায় বৈশিষ্ট্যমণ্ডিত। তিরোত্তর যুগে রবীন্দ্র প্রভাব থেকে বেরিয়ে যে পঞ্চপাণ্ডবগণ কবিতা লিখেছেন তাদের মধ্যে জীবনানন্দ দাশ অন্যতম। বিশ্বযুদ্ধোত্তর কালে চারদিকে হতাশা, নিষ্ঠুরতা তারা কবিতায় তুলে ধরেছেন। বনলতা সেন কবিতাও এর ব্যতিক্রম নয়। এই কবিতা একদিকে যেমন রয়েছে রোমান্টিকতার আড়ালে ব্যক্তি জীবনের হতাশা, নৈরাজ্য থেকে মুক্তির আকাঙ্ক্ষা, অন্যদিকে রয়েছে অতীত থেকে বর্তমান, পুরাণ থেকে নতুন, অসম্ভব থেকে সম্ভব, অবিশ্বাস থেকে বিশ্বাস, শহর থেকে গ্রামে, পাহাড় থেকে নদীর অদ্ভুত মিশ্রণ। বনলতা সেন কবিতায় শিল্প কুশলতার পরিচয় পাওয়া যায় জীবনানন্দ দাশের। চিত্রকল্পের বিস্ময়কর ভুবন রচনা, কাব্যভাষার স্বতন্ত্র রূপ, আধুনিক কলাকৌশল তার কবিতার অন্যতম বৈশিষ্ট্য। 18 পংক্তির 3টি স্তবকে মহাপয়ারে রচিত একটি অসাধারণ কবিতা এই বনলতা সেন। এই 3টি স্তবকের গাঁথুনি দেখলে মনে হয় যেন একজন চিত্রশিল্পী তার রং তুলি নিয়ে নিখুঁত একটি চিত্র তুলে ধরেছেন। এই স্তবকের প্রত্যেক শেষের পংক্তিতে আমরা পাই একই নাম, বনলতা সেন, যা সত্যি অসাধারণ। এই কবিতার ব্যাখ্যা ও নামকরণ নিয়ে জীবনানন্দ দাশ তেমন কোনো তথ্যই দিয়ে যাননি। তাই আজ পর্যন্ত এই কবিতার ভাবার্থ নিয়ে যেমন গবেষণা হচ্ছে, তেমনি বের হচ্ছে বিষয় নতুন দিগন্ত। অন্যদিকে এর নামকরণ নিয়ে যেন আরব্য রজনীর রহস্যকে হার মানায়। এই কবিতার নামকরণ নিয়ে কবি একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে জবাব দিয়েছিলেন,
1932 সালে প্রকাশিত আনন্দবাজার পত্রিকায় বনলতা সেন নামে একজন রাজবন্দির খবর ছাপা হয়েছিল। সেখান থেকেই তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং এই নামটি গ্রহণ করেছিলেন। আবার অনেক সমালোচক মনে করেন বনলতা সেন কবির মানুষ প্রেমিকা, যাকে কবি পার্থিব জীবনে পাননি। আবার কারো মতে বনলতা সেন কবির হঠাৎ দেখা কোনো নারী, আবার কারো মতে বনলতা সেন কবির কাব্যের প্রেরণার উৎস। এখন আমরা চলে যাব আমাদের আলোচ্য বিষয়টিতে। আমাদের আজকের আলোচ্য বিষয় বনলতা সেন কবিতা। এই বনলতা সেন কবিতা তিনটি স্তবকের মধ্যে আমি পর্যায়ক্রমে আমি তিনটে স্তবক নিয়ে আলোচনা করব। তবে প্রথমে স্তবক নিয়ে আলোচনা করছি। আমরা শুরু করছি কবিতা পাঠ। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকার বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এখানে আমরা কবিতার পংক্তিতেই খেয়াল করি যে 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। এই আমি আসলে কে? এই আমি কি কবি নিজেই? এটা নিয়ে একটু চিন্তা করার বিষয়। এখানে এই কবিতার, আমি আগেই বলেছি, এর ভাবার্থ নিয়ে এখন পর্যন্ত গবেষণা হচ্ছে। কবি যেহেতু নির্দিষ্ট করে কিছু বলে যাননি, তো এই কবিতার নতুন বিষয়, নতুন দিক আজকে পর্যন্ত উন্মোচিত হচ্ছে। এখানে আমি বলতে অনেক সমালোচক বুঝেছেন যে এই আমি আসলে একটা নির্দিষ্ট কোনো ব্যক্তি নয়। এই আমি হচ্ছে যুগের প্রতিনিধিত্ব করছে এমন কোনো ব্যক্তি, যারা যুগ পরম্পরায় সবসময় পৃথিবীতে পদার্পণ করেন। অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ এখানে এই আমি যদি ব্যক্তি আমি হওয়া সম্ভব না, এই কারণে, কারণ কবি বাক্যের শুরুতে বলেছেন 1000 বছর ধরে। ব্যক্তি আমি কখনো 1000 বছর বেঁচে থাকতে পারে না। তো সুতরাং আমরা বুঝতেই পারি এই আমি আসলে যুগের প্রতিনিধিত্ব করা কোনো ব্যক্তির প্রতিরূপ। জীবনানন্দ দাশ তার বিভিন্ন কবিতায় বিভিন্নভাবে বলেছেন যে তিনি বিভিন্ন রূপে বিভিন্ন সময় পৃথিবীর রং রূপ উপভোগ করার জন্য এই পৃথিবীতে আসতে যাচ্ছেন। যাই হোক, এরপরে আমরা পরের পংক্তিতে চলে যাই। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। সিংহল সমুদ্র বর্তমান শ্রীলঙ্কার একটা দ্বীপ-বেষ্টিত একটি রাষ্ট্র। আর হচ্ছে নিশীথের অন্ধকার মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। কবি এখানে হচ্ছে একদিকে পথিক, অন্যদিকে নাবিক। তিনি অনেক ঘুরে এই সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগর, মালয় হচ্ছে মালদ্বীপ এবং সিংহল শ্রীলঙ্কা, বর্তমান শ্রীলঙ্কা, এই পর্যন্ত তিনি মানে অনেক এই জায়গার মধ্যে দিয়ে তিনি অনেক ঘুরেছেন। বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি। বিম্বিসার হচ্ছে মগধের সম্রাট, যিনি বৌদ্ধ ধর্ম অবলম্বন করেছিলেন। অশোক সম্পর্কে একটু বলি। অশোক হচ্ছে মৌর্য সম্রাট, যিনি জীবনের শুরুর দিকে নিষ্ঠুর প্রকৃতির ছিলেন, কিন্তু কলিঙ্গ যুদ্ধের যে ভয়াবহতা, সেই ভয়াবহতা দেখে তিনি তার অবস্থান, তার ইতিবাচক পরিবর্তন ঘটে এবং তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে জীবন ইতিবাচকতার মধ্যে দিয়ে পরিচালিত করতে থাকেন। তো কবি বলেছেন এই যে বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি। কবি বলেছেন এই যে বিম্বিসার অশোক, এই জগতেও কবি ছিলেন। হ্যাঁ, তিনি তখনও ছিলেন। কারণ আগেই বলেছি এই কবি হচ্ছে মূলত প্রতিটি যুগের একজন প্রতিনিধি চরিত্র। সে হতে পারে একজন পুরুষ চরিত্র, হতে পারে একজন নারী চরিত্র। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। কবি বলেছেন আরো দূর, অর্থাৎ তারও আগে
এই বিদর্ভ নগরে এটা হচ্ছে মহাভারতের একটি নগর, যেখানে মহাভারতের কিছু নারী চরিত্র এই বিদর্ভ নগরের অনুসরণ করেছিলেন এবং তারা তারা সবসময় বিভিন্ন পুরুষ চরিত্রের উৎসাহ উদ্দীপনা এবং প্রেরণার উৎস হয়েছিলেন। এখানে রুঙ্গিনীর কথা, যে বিদর্ভ নগরের রাজকন্যা, এখানে রুঙ্গিনীর কথা উল্লেখ করা যেতে পারে। তারপর হচ্ছে ইন্দুমতী দেবী, নল দময়ন্তী প্রভৃতি নারীর কথা এখানে উল্লেখ করা যায়। কবি বলেছেন, এরপরে বলেছেন, আমি ক্লান্ত প্রাণ এক, চারদিকে জীবনের সমুদ্র সফেন। এই যে নারী চরিত্রগুলো, এই নারী চরিত্রগুলো পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে বর্তমান এবং ভবিষ্যতেও যে কোনো পুরুষ চরিত্রের হিসাবে, প্রেরণার উৎস হিসাবে বিভিন্ন ভূমিকা পালন করছে। আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে প্রত্যেক মানুষের সফলতার পিছনে কোনো আরেকজনের ভূমিকা রয়েছে। এখানে পুরুষ হতে পারে, আবার নারী হতে পারে। তবে এখানে জীবনানন্দ দাশ পুরুষ চরিত্রের কথাই বারবার এনেছেন, যে তিনি বলতে চেয়েছেন পুরুষ চরিত্রের সফলতার পিছনে নারী চরিত্রের ভূমিকা অনন্য সাধারণ। তো এখানে তাই আমরা বিদর্ভ নগরের কথা এখানে তিনি এনেছেন এবং বলেছেন যে অন্ধকার বিদর্ভ নগর। এই অন্ধকার শব্দটির ব্যাখ্যা আমি একটু পরে করছি। কবি তারপর বলেছেন, আমি ক্লান্ত প্রাণ এক। কবি বলেছেন, আমি ঘুরতে ঘুরতে, মানে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছি। চারদিকে জীবনের সমুদ্র সফেন। এই চারদিকে জীবনের সমুদ্র সফেন অর্থাৎ কবির প্রথমেই বলেছিলাম যে কবি তিরিশোত্তর কালের একজন প্রতিনিধি। তার কাব্যের বিষয় ছিল যে বিশ্বযুদ্ধোত্তর কালের যে হতাশা, যুগের যে নৈরাজ্য ইত্যাদি বিষয়গুলো তুলে ধরা। তো সেই ক্ষেত্রে এখানে এই বিষয়টা এসেছে, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। অর্থাৎ আমাদের জীবনে আশেপাশে অনেক বিষয় রয়েছে যেগুলোর জন্য আমরা ছুটছি, কষ্ট করছি, যেগুলোর জন্য আমরা সময় অতিবাহিত করছি, কিন্তু সেগুলোর স্থায়িত্ব হচ্ছে ওই সমুদ্র ফেনার মতো। এখানে সফেন শব্দের অর্থ ফেনা। আমরা জানি যে সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউয়ের সাথে সমুদ্র থেকে ফেনা চলে আসে, তীরে আশ্রে পড়ে এবং মুহূর্তের মধ্যে সেই ফেনা বিলীন হয়ে যায়। সেক্ষেত্রে কবি এখানে বলেছেন যে আমাদের জীবনের অনেক কিছু আছে, যে সমুদ্ররূপ জীবন, এই ফেনা এখানে, অর্থাৎ সমুদ্রের ফেনা যেমন মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায়, আমাদের আশেপাশে সেই সমস্ত বিষয়গুলো ফেনার মতোই এরকম তুচ্ছ বা ক্ষণস্থায়ী বিষয়। সেই মুহূর্তে কবি আরও একটি পংক্তিতে বলেছেন যে আমারে দ্বন্দ্ব শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। অর্থাৎ কবির এই পর্যায়ে, কবি যখন ফেনার মতো সব কিছু হারিয়ে ফেলছেন, কবি ক্লান্ত হয়ে আছেন, সেই মুহূর্তে তাকে শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই বনলতা সেন আসলে কে, এটার ব্যাখ্যা নিয়ে অনেক ব্যাখ্যা আছে, অনেক বিশ্লেষণ আছে। অনেকের মতে বনলতা এখানে কবির প্রেরণার উৎস হতে পারে। আর এখানে বনলতা কেন এই নামটি কবি ব্যবহার করেছেন, এই বনলতা নামটির কারণ হতে পারে, এখানে বনলতা সেন নামকরণটি নিয়ে অনেক ব্যাখ্যা আছে, অনেক সমালোচনা আছে। তবে হতে পারে এটা এই বনলতা সেন আসলেই কোনো মানবী চরিত্র, যিনি কবির চলার পথে কবিকে ভালোবেসেছিলেন, কবিও ভালোবেসেছিলেন। অথবা হতে পারে কবির চলার পথে হঠাৎ অচেনা কোনো নারী চরিত্র যাকে দেখে কবির ভালো লেগেছিল। অথবা হতে পারে কবির এখানে অন্তমিলের জন্য, সফেন শব্দটার সাথে মিলকরণের জন্য এখানে বনলতা সেন নামটি ব্যবহার করেছেন। আমরা জীবনানন্দ দাশের অন্যান্য কবিতা পাঠ করে দেখতে পেয়েছি, তার কবিতায় অনেক নারীর নাম এসেছে, অনেক নারীর নাম। তার মধ্যে শেফালী বোস, সুচেতনা ইত্যাদি অনেক নারীর নাম আমরা পেয়েছি। তারপর আছে নাটোর। এই নাটোর শব্দটি আসলে এটাও বনলতা সেনের, এটা কল্পনা থেকে বাস্তবের ভিত্তি, অর্থাৎ একে আরও বেশি বাস্তব ভিত্তিক করার জন্য এই রানী ভবানীর যে রাজ্য নাটোর, সেই নাটোরের একটি ঐতিহাসিক একটা পট, এখানে তিনি ঐতিহাসিক সত্য তিনি তুলে ধরেছেন, যে নাটোরের বনলতা সেন।
তো কবি বলেছেন তাকে এই কবির যে কান্তিময় জীবন, কবির যে এই যে আ কবির যে সংকটময় জীবন, কবির যে বিষণ্ণময় জীবন, এই জীবনে তাকে শান্তি দিয়েছিল, একটু দুদ্বন্দ্ব শান্তি দিয়েছিল এই নাটোরের বনলতা সেন। এখন আমি এই স্তবকের যে অন্ধকার দুটি শব্দ পেয়েছি, এই অন্ধকার দুটি শব্দের ব্যাখ্যা আমি একটু দিচ্ছি। কবি এখানে মোট ৫ বার অন্ধকার শব্দটি ব্যবহার করেছেন। তো ৫ বার একই অর্থে না, ভিন্ন ভিন্ন অর্থে। ১ম যে অন্ধকার, যে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। এই অন্ধকার হচ্ছে প্রতিকূলতার মধ্যে চলা আরকি। এরকম একটা কথা যে বিভিন্ন জীবনের কোনো কিছুই সহজ না। প্রতিকূলতার মধ্যে দিয়ে সবসময় চলতে হয়। এরকম একটা শব্দ বহন করে এই অন্ধকার। ২য় অন্ধকার হচ্ছে আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। এই অন্ধকার হচ্ছে অতীত স্থান কাল, অর্থাৎ পিছনের সময়। যে সময়টা এখন আর নাই, অন্ধকার বিদর্ভনগর। এই বিদর্ভনগর বর্তমানে আর নাই। যেটা ছিল মহাভারতের, এই নগরটা আর বর্তমানে অস্তিত্ব নাই। এরকম একটা অর্থ বহন করে এই অন্ধকার শব্দে। এরপরে স্তবকে আমরা দেখব যে কবি তার যে প্রেয়সী সেই নারীর বর্ণনা দিচ্ছেন চমৎকারভাবে। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, অর্থাৎ এই যে চুল তার কবেকার অন্ধকার বিদিশার, এখানে আমরা দেখি রয়ের অনুপ্রাস। কবি তার বিষয় নিয়ে যেমন তার একটা রহস্য রয়েছে, তার কলাকৌশল কবিতার যে কলাকৌশলে তিনি রহস্য মতোই তিনি এখানে নতুন উপমা, অদ্ভুত উপমা, অভিনব উপমা ব্যবহার করেছেন। এখানে আমরা মূলত এই যে রয়ের অনুপ্রাস দেখতে পাই। তার কবেকার অন্ধকার বিদিশার, এখানে রয়ের অনুপ্রাস আমরা দেখতে পাই। আচ্ছা, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, এখানে এই পংক্তিটির ব্যাখ্যাটা এরকম: কবির প্রেয়সীর চুল চমৎকার কালো ঘন, যেটা তিনি বলেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। বিদিশা শব্দটা এখানে কালিদাসের বর্ণনাতে আমরা পাই। বিদিশা হচ্ছে পাপাচারের নগরী, যে বিদিশার নিশা এখন আছে, অস্তিত্ব আছে মধ্য ভারতে, কিন্তু ওইভাবে আর নাই। তো অন্ধকার, এজন্য অন্ধকার শব্দটি এখানে এই এই অন্ধকার শব্দটি ৩য় বার আমরা পাচ্ছি। এই বিদিশা শব্দটির আগে অন্ধকার আছে। অর্থাৎ এখানে যেহেতু এটা একটা নেতিবাচকভাবে ব্যাখ্যা করা হয়েছে, কালিদাসের ভাবধারা থেকেই আমরা পেয়েছি এই বিদিশার পাপাচারের নগরী হিসেবে এখানে হচ্ছে। আর একটা হতে পারে, আরেকটা ব্যাখ্যা আছে যে তার হচ্ছে চুল হচ্ছে ঘন কালো, কালো কেমন? অন্ধকার, একদম কুচকুচে কালো। এই অন্ধকার, এটাও একটা ব্যাখ্যা হতে পারে। যাই হোক, তা কি চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, অর্থাৎ চুল তার হচ্ছে অন্ধকার, একদম কালো কুচকুচে সুন্দর ঘন কালো চুল, একটা নিশা, কালো কালো কুচকুচে অন্ধকারের মতো চুল। এখানে কবেকার, কবি এখানে বলতে পারতেন চুল তার অন্ধকার বিদিশার নিশা, এটাও দিয়ে পংক্তিটি তিনি শেষ করতে পারতেন, কিন্তু কবেকার, এই কবেকার এই শব্দটি ব্যবহার করে তিনি বলতে চেয়েছেন যে এটা হচ্ছে ওই কবি যিনি যুগের প্রতিনিধিত্ব করছেন, সেই প্রতিনিধিত্ব করার ব্যক্তির সাথে এই তার যে প্রেয়সী, তিনিও একই পথের যাত্রী। অর্থাৎ তারা যুগের পরম্পরায় সব অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। তো কবেকার বলতে এখানে একটা পিছনের যুগের একটা ধারাবাহিকতার কথা এখানে তুলে ধরেছেন। মুক্তা শ্রাবস্তির কারুকার্য, এখানে শ্রাবস্তি হচ্ছে কৌশল রাজ্যের রাজধানী, বৌদ্ধবিহার এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। এই এখানে যে এই নগরীর যে নকশা, যে স্থাপত্যর যে কারুকার্যগুলো খুবই নিখুঁত ছিল। এই এতটা নিখুঁত ছিল যেগুলা মানুষের দৃষ্টি আকৃষ্ট করতে বাধ্য করত। এখানে এটা তুলনা করা হয়েছে যে কবির যে প্রেয়সী, সেই প্রেয়সীর
মুখটা হচ্ছে ওই কারুকার্য, শ্রাবস্তির যে কারুকার্য, স্থাপত্যের যে সুন্দর নকশা, সেই নকশার সাথে তুলনা করেছেন। অর্থাৎ তার মুখশ্রীটা খুবই চমৎকার। তারপরে আমরা কি অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। এখানে আমরা পাবো যে অতি দূর সমুদ্রের পরে, অতি দূর সমুদ্রে চলতে চলতে নাবিক যখন সমুদ্রের দিক হারিয়ে ফেলেন, হতাশ হয়ে পড়েন, নিঃসঙ্গ অবস্থায় ঘুরে বেড়ান, কোনো দিক তিনি খুঁজে পান না। তখন হঠাৎ করে যখন তিনি একটি দ্বীপ দেখতে পায় এবং সেই দ্বীপটা যদি দারুচিনি সুগন্ধময় দ্বীপ হয়, তাহলে ওই নাবিকের যে আনন্দ, যে অনুভূতি হয়, সেরকম একটা বিষয় এখানে কবির আসবে যে তেমনি দেখেছি তারে অন্ধকারে, তেমনি তারে কবি একটা অনুভূতি হয়েছে। অন্ধকার, এখানে আরেকটি অন্ধকার শব্দ এসছে, যেটা ব্যাখ্যা আমি একটু পরে করছি। বলেছে সে এতদিন কোথায় ছিলেন। এই যে এতদিন কোথায় ছিলেন, এটি আমাদের এই বাক্যটি আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে এতদিন কোথায় ছিলেন। অর্থাৎ এই যে কবি বলেছেন যে ওই নাবিকের সাথে তুলনা করেছেন যে নাবিক, পথহারা নাবিক যেমন দ্বীপকে দেখে তার যে একটা তৃপ্তি, তার যে একটা স্বস্তি অনুভব হয়, কবিরও যেমন এরকম একটা স্বস্তি অনুভূত হয়েছে। এবং তখন সে কি বলেছে যে এতদিন কোথায় ছিলেন। অর্থাৎ কবি এমন একজনকে খুঁজে পেয়েছেন যাকে দেখে তার অনেক বেশি তৃপ্তি হয়েছে ওই নাবিকের মতো। কিন্তু আমরা এখানে একটু যদি চিন্তা করি যে কবি যদি একতরফাভাবে এখানে এই প্রেয়সীকে ভালোবাসতেন, তাকে খুঁজে পেতেন, তাহলে কিন্তু মানে লাইনটা একটু অন্যরকম হতে পারত। এখানে এই যে এতদিন কোথায় ছিলেন, এই কথাটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে কবি যেমন তার প্রেয়সীকে ভালোবাসেন, প্রেয়সীও কবিকে বা ওই আ মা পথচারীকে ভালোবাসেন। যেই কারণে ওই প্রেয়সী বলেছেন যে এতদিন কোথায় ছিলেন? অর্থাৎ অভিযোগ, অভিমান ভরা একটি কথা যে আপনি এত দেরি করেছেন কেন? এত আসেননি কেন? আর এখানে আরেকটি বিষয় আমি একটু বলি। সেটা হচ্ছে এই প্রেয়সী যদি কবির অচেনা থাকতো বা ১ম দেখা হতো, তাহলে প্রশ্নটা কিন্তু এমন হতো না। হতো যে আপনি কেমন আছেন? কোথা থেকে এসেছেন? ইত্যাদি, ইত্যাদি আরও কিছু হতে পারত। কিন্তু এতদিন কোথায় ছিলেন? এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে পরিচয় আছে, তাদের আগে থেকে ছিল এবং খুব ভালো করে তাদের চেনা জানা ছিল। যাই হোক, এখানে আমরা বুঝতে পারি যে কবি তার প্রেয়সী পেয়েছে এবং তার প্রেয়সী পেয়ে তিনি খুবই আনন্দিত হয়েছেন, প্রেয়সীও অনেক আনন্দিত। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এখানে এসে আমরা একটু আবার হোঁচট খাই যে পাখির নীড়ের মতো চোখ তুলে। আমরা আমাদের বাংলা সাহিত্যে নায়িকা চরিত্রের অনেক বর্ণনা, বিভিন্ন নায়িকা চরিত্রের যে চোখ, ঠোঁট, চুল, তার দৈহিক বর্ণনা, বিভিন্ন বর্ণনা, বিভিন্ন চমৎকার, চমৎকার বর্ণনা আমরা পেয়েছি। কিন্তু আ চোখের বর্ণনা দিতে যে পাখির নীড়ের কে নিয়ে আসা, এটা একমাত্র জীবনানন্দ দাশের পক্ষেই সম্ভব। এখানে এটা একটা অভিনব উপমা হিসাবে এটা এসেছে, যাকে আমরা লুপ্ত উপমা বলতে পারি। এটার মধ্যে দিয়ে মূলত আমরা একটু যদি বিষয়টা নিয়ে একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারব যে পাখির নীড়ের মতো চোখ, আসলে এটা যদি বাস্তবে ঘটে থাকে, তাহলে কি হয়? পাখির নীড় মধ্যে সবচেয়ে সুন্দর নীড় হচ্ছে কি? বাবুই পাখির বাসা। কিন্তু সেই বাবুই পাখির বাসার মতো যদি কারো প্রেয়সীর চোখ হয়ে থাকে, সেই চোখ দেখে কোনো প্রেমিক সত্তা আনন্দিত হতে পারে না। এটা সম্ভব না। বরং সে প্রেমিক সত্তা ভীত হবে, দূরে চলে যাবে। এটাই হওয়ার কথা ছিল। কিন্তু আ জীবনানন্দ দাশ এখানে ওই অর্থে এই উপমাটি ব্যবহার করেননি। তিনি যে অর্থে ব্যবহার করেছেন সেটা হচ্ছে পাখি সারাদিনের খাবার সন্ধান করে আকাশে বাতাসে ঘুরে বেরিয়ে যখন সন্ধ্যার সময় নীড়ে ফিরে আসে, নীড়ে ফিরে এসে তার যে তৃপ্তি, তার যে ভালো লাগা, তার যে শান্তি, সেই মুহূর্তটাকে, সেই অবস্থাটাকে বোঝানোর জন্য কবি এই উপমাটি ব্যবহার করেছেন। যে পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। কী বললেন? এতদিন কোথায় ছিলেন? যাই হোক, এই হচ্ছে আমাদের এই স্তবকের ব্যাখ্যা। এখন আমি এখানে যে অন্ধকার
দুটি অন্ধকার শব্দ রয়েছে, তার একটু নিয়ে কথা বলবো। এই অন্ধকার, প্রথম অন্ধকার বলেছি যে এটা হচ্ছে অতীত কাল নির্দেশ করে। আর যে দ্বিতীয় তেমনি দেখেছি তারা অন্ধকারে। এই অন্ধকার হচ্ছে ব্যক্তির প্রাপ্তি, হতাশা ইত্যাদি এখানে। যে দেখেছি তারা অন্ধকারে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই সময়টা এমন একটা সময় ছিল যে মানুষ আসলে ভালো ছিল না। চারিদিকে ধ্বংস, সমস্ত কিছু মিলিয়ে একটা কেমন একটা মানে বিশৃঙ্খল অবস্থা। যাই হোক, এখন আমরা শেষ স্তবকে আসবো। শেষ স্তবকে একটি বিষয়ে মূলত এখানে পরিষ্কারভাবে এসছে, মূলত একটি বিষয় এখানে আসছে, সেটা হচ্ছে মৃত্যু চেতনা। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকি রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখামুখি বসিবার বনলতা সেন। এখানে আমরা দেখি যে কবি প্রথমেই কি বলেছেন, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে। আচ্ছা, সন্ধ্যা আসে, দিনের শেষে সন্ধ্যা আসবে স্বাভাবিকভাবেই। তখন কি হয়, দিনের সমস্ত কর্মকাণ্ড মানে করে সমাপ্তি ঘটিয়ে সন্ধ্যা চলে আসে। মানুষের একটা স্থিরতা, দিন দিন শেষের দিনান্তের কথা এখানে মূলত বলা হয়েছে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। এখানে এই চিল মূলত চিলও উড়ে উড়ে বেড়ায়। শিকার সারাদিন চিলে উড়ে উড়ে আকাশ দিয়ে উড়ে তার শিকারকে সন্ধান করতে থাকে। তো এখানে এই চিলের যে ডানা তে রৌদ্রের গন্ধ থাকে, এটা জীবনানন্দ দাশ আসলে কি বোঝাতে চেয়েছেন এটা ব্যাখ্যা করা মুশকিল। তবে জীবনানন্দ দাশ যেহেতু পরাবাস্তব কবি, এখানে তার পরাবাস্তবতার ব্যাখ্যা অনুযায়ী যেটা বাস্তবে সম্ভব না সেটা একটা জগতে সম্ভব, যেখানে তার রৌদ্রের হয়তো একটা গন্ধ থাকে। তবে আমরা এটা শুনেছি যে প্রত্যেকটি শিশুর কাছে তার একটা মায়ের একটা গন্ধ আছে। মা যখন বাইরে থেকে ঘরে আসে, শিশুরা যত দূরেই থাকুক বুঝতে পারে তার মা এসেছে। অর্থাৎ এখানে মায়ের গন্ধ শিশুরা বুঝতে পারে। তবে জীবনানন্দ দাশের মতে রৌদ্রের গন্ধ আছে, সেটা আপাতত ব্যাখ্যা এটাই। যে পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করা আয়োজন, তখন গল্পের তরে জোনাকি রঙে ঝিলমিল। পৃথিবীর সব রং নিভে যাওয়ার কথা বলেছেন এখানে। মৃত্যু চেতনা, অর্থাৎ পৃথিবীর সব রং নিভে গেলে, অর্থাৎ পৃথিবীর কোনো রং যদি না থাকে, সব রং যদি নিভে যায়, তাহলে তো পৃথিবীর অস্তিত্বই থাকে না। অর্থাৎ এখানে পৃথিবী ধ্বংস হওয়ার কথা, জীবন শেষের কথা বলা হয়েছে। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। অর্থাৎ পৃথিবী যখন শেষ হয়ে যাচ্ছে বা জীবন যখন শেষ পর্যায়ে বা দিন যখন শেষের পর্যায়ে, তখন ক্লান্ত ব্যক্তি বা মৃত্যু পথযাত্রী ব্যক্তি তার ওই সময় শেষ মুহূর্তে এসে চিন্তা করে যে তার জীবনের কিছু ভালো মুহূর্তকে যখন চিন্তা করেন, তখন মনে হয় যেন এটা ওই যে গল্পের তরে জোনাকি রঙে ঝিলমিল। তখন অন্ধকারে জোনাকিরা উজ্জ্বল জ্বলজ্বল করলে যেমন দৃশ্যের তৈরি হয়, তেমন মনে হয়েছে তার এই আনন্দের অনুভূতিগুলা বা আনন্দের স্মৃতিগুলা তাকে ওই জোনাকির মতো ঝিলমিল করে জ্বলছে। পাণ্ডুলিপি করে আয়োজন, এখানে পাণ্ডুলিপি বলতে এখানে কবি সাহিত্যিকরা যখন সাহিত্য চর্চা করেন, তারা যে খসড়া তৈরি করেন, সেই বিষয়টাকে এখানে উল্লেখ করা হয়েছে। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এই জীবনের সব লেনদেন। এখানে বলা হয়েছে পাখির স্থিরতা, তারপর হচ্ছে নদীর স্থিরতা, জীবনের স্থিরতা। এখানে সব পাখি ঘরে আসে, সব পাখি ঘরে আসে মানে তার স্থিরতা চলে আসে। সব নদী চলমান, নদীর গতি হচ্ছে চলমানতা। কিন্তু নদী চলতে চলতে যখন ছোট নদী বড় নদীতে পতিত হয়, তখন এই ছোট নদীর নামটা হারিয়ে সে বড় নদীর নামেই নতুন নামেই পরিচিত হয়। তার মানে সে আগের পরিচয়টা সে হারিয়ে ফেলে, ওখানে তার মৃত্যু ঘটে। আবার জীবনের সব ফুরায় এই জীবনের সব লেনদেন, জীবনের লেনদেন যখন শেষ হয়ে যায়, তখন মানুষের মৃত্যু ঘটে। থাকে শুধু অন্ধকার, কারণ মৃত্যু হয়ে গেলে, মৃত্যুর আগ মুহূর্তে অন্ধকার, এখানে আর তেমন কিছুই থাকে না। মুখামুখি বসিবার বনলতা সেন। এখন আমরা এখানে এসে আরেকটু আমরা আশ্চর্য হই যে কবির জীবনের যখন শেষ হয়ে যাচ্ছে, পৃথিবী যখন ধ্বংস হচ্ছে, পৃথিবীর সব রং যখন মুছে নিভে যাচ্ছে, তখন জীবনের লেনদেন সব যখন চুকে যাচ্ছে, তখন
বুঝতেই পারি যে মৃত্যু অবধারিত, তখন সেই মুহূর্তে বনলতা সেন কিভাবে জীবিত থাকে? এটা একটা প্রশ্ন। তো সেই ক্ষেত্রে উত্তরটা এরকম যে এই বনলতা সেন আসলে সেই বনলতা সেন যে, যে বনলতা সেনেরা সবসময় প্রেমিক সত্তাকে সবসময় পিছনে থেকে অনুপ্রেরণা দিয়ে থাকে। এটা হতে পারে একটা ব্যাখ্যা। আরেকটা হতে পারে যে অ্যা কবি হয়তো জীবনে চলার পথে বনলতা সেন নামক কোনো নারীকে ভালোবেসেছিলেন এবং সেই নারীর সান্নিধ্যেও এসেছিলেন। কিন্তু একটা সময় সেই নারীকে তিনি হারিয়ে ফেলেছেন এবং পরবর্তীতে কবি সেই নারীকে আবার ফিরে পাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। কখন? তার কবির জীবনের শেষ পর্যায়ে এসে। এই হচ্ছে এই কবিতার আপাতত ভাব বিশ্লেষণ। এখানে আমরা অন্ধকার শব্দটি একবার পাচ্ছি। আচ্ছা, যে অন্ধকার হচ্ছে মৃত্যুর কথায় বলা হয়েছে। যাই হোক, এই হচ্ছে কবিতার সামগ্রিক আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।